তাকে যে সাইবার ট্রাইব্যুনালে মামলা করে নিয়ে তাকে ভোগান্তির শিকারে পরিণত করেছে, তার মধ্যে পার্থক্য কী? অর্থাৎ সমস্ত প্রবণতাগুলি এখনো পর্যন্ত উপস্থিত। আপনি লক্ষ্য করুন, আওয়ামী লীগ সরকার ক্ষমতার থেকে যাওয়ার কিছুদিন আগে, মাসখানেক আগে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের খাগড়াছড়িতে বোম জনগোষ্ঠীর বিরুদ্ধে একটা গণহারে গ্রেফতার করা হয়েছিল। সে তার মধ্যে আপনার অ্যাডভান্সড স্টেজে প্রেগন্যান্ট নারী, 8 বছর 6 বছরের শিশু, এই সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। সেই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেইখানে একজন অ্যাডভান্স স্টেজে যিনি ছিলেন, হাজতে তাকে সন্তান প্রসব করতে হয়েছে। তো এখন একটা 4 বছরের বা 6 বছরের শিশু কিংবা সন্তান সম্ভব একজন বোম নারী বা পুরো গ্রামবাসী ধরে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটি কি বিশ্বাসযোগ্য? এই যে তাদেরকে ভোগাচ্ছে, আবার সমতলবাসী মেজরিটেরিয়ান বাঙালি অথবা বাংলাদেশি রাজনীতির অনুসারী ব্যক্তিবর্গ যখন এই বোম কিংবা চাকমা কিংবা মারমা তাদেরকে প্রশ্ন করে যে তোমরা এই দেশকে ভালোবাসো না কেন, এইটার মতো অন্যায় দাবি হতে পারে? এই যে আমরা এবং ওরা, এই যে বিভাজনটা রাষ্ট্র তৈরি করে চলেছে, সেই ক্ষেত্রে তো আওয়ামী লীগ আমলে হয়েছিল। কিন্তু গত পরশুদিন পর্যন্ত আমি জানি, সে ধারা অব্যাহত আছে, যে পরশুদিন পর্যন্ত আমি জানি যে ওই বোম জনগোষ্ঠীর মধ্যে আপনার আটককৃত কয়েকজনের বিরুদ্ধে কোর্টে তাদের আপনার জামিন চাওয়া হয়েছিল, জামিন দেওয়া হয় নাই। তাহলে এই সরকার আর ওই সরকারের মধ্যে পার্থক্য কী? অন্তত ওই বোম জনগোষ্ঠীর কাছে তো পার্থক্য থাকার কোনো কারণ নাই। তেমনি আমরা যখন দেখি যে একই তুচ্ছ অপরাধে বা অথবা কথিত অপরাধে যে যার মানহানি হলো উনি নিজে জানেনও না, বা তার তিনি অর্ডারও দেন নাই, মানহানির কারণে সাইবার কোর্টে মামলা নিচ্ছে, এটার পার্থক্যটা কী? আরও একটা জনজীবনের মধ্যে যে ঘটনা ঘটছে সেখানেও এখনও পার্থক্য সূচিত হয় নাই। দ্রব্যমূল্য ভয়াবহ জায়গায় গিয়ে স্থির হয়ে আছে, কখনো কখনো এখনও পর্যন্ত বাড়ছে। সরকার, আওয়ামী লীগ সরকার এটা করতো, কিছুদিন হই হুল্লোড় হলে, পত্রপত্রিকা লেখালেখি করলে, টেলিভিশনে কথাবার্তা হলে ওই দাম বেঁধে দিত। বাজারে গিয়ে মনিটর করতে গিয়ে দেখা যেত, সাংবাদিকরা যখন যেতেন, ওই দাম মেনে চলছে না। এই সরকারও তাই করেছে, ডিমের দাম ঠিক করে দিয়েছে, কিন্তু সেই মনিটরিং ব্যবস্থাও নাই। কেন সেই দামে তারা বিক্রি করতে পারছে না সেটাও তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে না। কিন্তু মানুষ কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েই আছে। ফিক্সড ইনকাম গ্রুপ, মধ্যবিত্তের বা নিম্ন মধ্যবিত্তের যারা মানুষ সৎ জীবন যাপন করতে চায়, তাদের জীবনে যে হিমশিম খাওয়া অবস্থা, তার বাচ্চাদের স্কুলে যাওয়ার টিউশন ফি ভয়ঙ্কর রকমের, আপনার তার সব ধরনের সমস্যাগুলি অটুট আছে। এইটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে 3 মাসের মধ্যে এই সমস্ত বিপর্যয় একটা সরকার কাটিয়ে উঠবে। কিন্তু এটা আশা করার বিষয় আছে যে সরকার সেই কাজগুলি করবার চেষ্টা করছে, তার লক্ষণ দেখা যাচ্ছে। এখানে হতাশার ব্যাপার হচ্ছে এখানে কোনো লক্ষণও স্পষ্ট নয়। আপনি বিএনপির প্রসঙ্গে বলছিলেন, এবং 8ই অগস্টের পরে সরকার তো নিঃসন্দেহে, সরকারের নানা অ্যাপারেটাস আছে, সরকারের শক্তিমত্তার প্রশ্ন আছে, ছাত্ররা একটা শক্তি হিসেবে সমাজে বিবেচিত হচ্ছে, এবং ক্ষমতায় না গিয়েও বিএনপি এবং জামাত তারাও মোটামুটিভাবে বেশ সক্রিয়, ভিজিবল, এবং অনেক জায়গায় তাদের ইনফ্লুয়েন্স কাজ করছে বলে আমরা শুনছি। তো এইটা আপনি কিভাবে দেখেন? বিএনপির প্রসঙ্গটা উল্লেখ করেছেন, জামাত এবং শিবিরের প্রসঙ্গটা এখন আলোচনার মধ্যে আছে, এবং আলোচনাটা এমনও আছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা কারা, তাদের ব্যাকগ্রাউন্ড কি। অনেকেই এখন এটা বলবার চেষ্টা করছেন বা সামনে আনবার চেষ্টা করছেন, এদের মধ্যে অনেকেই শিবির ছিলেন, এদের আবার কেউ কেউ একসময় ছাত্রলীগের মধ্যে ছিলেন, শিবির করেছেন ছাত্রলীগে। এখন আবার প্রশ্ন হচ্ছে যে শিবিরের মধ্যে ছাত্রলীগ ঢুকে পড়বে কিনা, বা ছাত্রলীগ এখন শিবির হয়ে কাজ করবে কিনা।
দেখুন, এই সরকারের প্রথম, এমনকি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগেও মূলত যদি অর্গানাইজ, একদিকে যেমন সমস্ত ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে সকল শ্রেণীর লোকেরা, উচ্চবিত্ত শ্রেণীটি ছাড়া, হ্যাঁ, এই দেশের যারা সবসময় সরকারের পক্ষে থাকে, সরকারের সংশ্লিষ্ট হয়ে তাদের জীবন যাপন করেন এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মাধ্যমে অবৈধভাবে বিপ্লব গড়ে তোলেন, সেই ক্ষুদ্র অংশটা ছাড়া এই আন্দোলনের দায়িত্ব, কৃতিত্ব সবার আছে। এটা যেমন সত্য, একই সঙ্গে এটা সত্য অন্তত 3টা অর্গানাইজ স্টেক হোল্ডার আছে। একটা যে ছাত্র সমাজ, যারা মানুষের কাছে কতগুলি অ্যাসপিরেশনের কথা বলেছে, তারা বৈষম্যহীনতার কথা বলেছে, ফ্যাসিবাদী রাজনীতির বিলোপের কথা বলেছে, এবং সেই বিলোপ যাতে এমনভাবে হয় যে ভবিষ্যতে আর এগুলোর উৎস না থাকে, এগুলির কথা বলেছে। তার একটা স্টেক হোল্ডার। আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন তার একটা স্টেক হোল্ডার, কারণ সেই দিন যদি আর্মি সংঘবদ্ধভাবে শেখ হাসিনার পক্ষাবলম্বন করত, তাহলে অনেক রক্তারক্তি হতে পারত এবং একটা বিপর্যয়ের দিকে দেশ যেত। সেইটার থেকে তারা সংগঠন হিসেবে আর্মি মানুষের এবং ছাত্র সমাজের স্পিরিটের সঙ্গে জনতার পক্ষে দাঁড়িয়েছিল। এবং তারা প্রথম বলেছিল যে দায়িত্ব, হ্যাঁ, তারা নিচ্ছে। 3 নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর, যে তারা শেষ বিজয়ী ছাত্র গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিতে না পারলেও তাদের যে 15 বছরের কাজকর্ম, তার মধ্য দিয়ে সমাজে চেতনার বিকাশ হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে, তারা আরেকটা স্টেক হোল্ডার, এবং তারা একটা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় দিতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে, এবং এই সম্মিলিত 3টা শক্তি অথবা আলাদা আলাদাভাবে তারা যদি সরকারকে সমর্থন না করে বা যে কোনো একটা যদি খসে পড়ে, তাহলে সরকারের অস্তিত্ব নাই। কিন্তু সরকারকে কিন্তু আমরা প্রথম দিন থেকে একটা জিনিস দেখছি, তার কিন্তু একটা দক্ষিণপন্থী ঝোঁক আছে, এবং 3টা উপাদানের মধ্যেই সেটা উপস্থিত। আপনি যে প্রশ্নটা তুলেছেন, যেমন অগাস্ট মাসের 3 তারিখে যখন রাজনৈতিক দলের কিছু প্রতিনিধির সঙ্গে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী প্রধান মিটিং করলেন, তার নাম মুখ দিয়ে প্রথম যে 2বার নাম উচ্চারিত হয়েছে, তার নাম জামাত ইসলাম। জামাত ইসলাম সেই মুহূর্ত পর্যন্ত একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, এবং সেই জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের যেই স্বাধীনতা যুদ্ধের ভেতর দিয়ে বাংলাদেশ আর্মি প্রতিষ্ঠিত হয়েছে, সেই স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করার কারণে এখনও পর্যন্ত তার কোনো অনুশোচনা আমরা দেখতে পাইনি, অ্যাপোলজি করতে দেখি নাই। তার নাম 2বার উচ্চারিত হয়েছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তিনি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করলেন, সেখানে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে জামায়াতের সঙ্গে মিটিং করতে দেখেছি, এবং অপরাপর ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করতে বলেছি ফার্স্ট রাউন্ডে। এই যে বামপন্থী রাজনৈতিক দলগুলো, তার আয়তন যতই হোক না কেন, যারা প্রথম দিন থেকে মাঠে ছিল, যেমন এগুলি করলে কতগুলো ছবি আমাদের চোখের মধ্যে আসে। আমরা দেখতে পাই জোনায়েদ সাকি মার খাচ্ছে পুলিশের, মাহমুদুর রহমান মান্না মার খাচ্ছে, সাইফুল হক মার খাচ্ছে। তাদের সঙ্গে কিন্তু মিটিংটাতে এক হয় নাই। তেমনি তারা জামাত ইসলাম আছে, জাতীয়তাবাদী দল আছে, যেখানে আবার জাতীয়তাবাদী দল নিজেই একটা সেন্ট্রিস্ট পার্টি থেকে ক্রমশ আমরা তাদেরকে একটা দক্ষিণ পন্থার দিকে ঝুঁকতে দেখেছি। তাহলে সরকারের আচরণের মধ্যে আপনি যে কথাটা বললেন, যে দক্ষিণপন্থী ঝোঁকটা আমরা দেখতে পাই, ফলে তারা নিজেদেরকে পাওয়ারফুল হিসাবে অ্যাসার্ট করছে, জামাত, বিএনপি, শিবির। সরকার বুঝতে পারছে না, বা সরকারের যা সভাসদরা আছে, যে এরাই পুরা, এই দক্ষিণপন্থীরাই পুরা দেশ না, সেই দিকে তারা মনোযোগ দিচ্ছে না। 1, 2 ছাত্র শিবিরের কথা আপনি যেটা তুললেন, তারা নিজেরাই দাবি করেছে যে বা কয়েকজন, যে তারা 15 বছর সরকারের ভয়ে, সরকারি ছাত্র নিপীড়নের মুখে ছাত্রলীগের ভেতরে ঢুকে আত্মরক্ষা করেছে। তাহলে সে যখন ছাত্রলীগের ভিতরে ছিল, তাহলে ছাত্রলীগ ছাত্রদের বিরুদ্ধে এবং সমাজে যে সমস্ত নিপীড়ন চালিয়েছে, সেই নিপীড়ন থেকে তাদের নিজেদেরকে মুক্ত রাখবার কোনো পথ ছাত্রলীগে ছিল না। অর্থাৎ আজকে ছাত্রলীগের বিরুদ্ধে যে চাঁদাবাজি, সন্ত্রাস, দমন, নিপীড়নের অভিযোগ আছে, ছাত্রলীগ আকারে ছাত্র শিবিরের যারা সেখানে ছিলেন, তারা তাদের সেই অপরাধ থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করতে পারেন না।
ফলে ছাত্রলীগের বিরুদ্ধে যখন মানুষকে কথা বলতে হবে, একই সঙ্গে একই অপরাধে ছাত্র শিবিরের বিরুদ্ধেও কথা বলতে হবে, এবং তাদেরও এই বিষয়ে তারা কি করবেন, হ্যাঁ, সেইটা তাদেরকে পরিষ্কার করতে হবে। শুধুমাত্র কৌশলের কথা বলে এইখানে ইতিহাসের অবিচার থেকে তার নিষ্কৃতি পেতে পারে না। ধরুন যে আপনি আজকে দেশে একটা ফ্যাসিবাদ কায়েম হয়েছে, সুতরাং আপনি নিজেকে রক্ষা করার জন্য ফ্যাসিবাদের অংশ হয়ে গেলেন, আপনি সমানভাবে অপরাধী। অপরাপর যে সমস্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলি আওয়ামী, ফ্যাসিবাদী, সন্ত্রাসবাদী, স্বৈরতন্ত্রবাদী আক্রমণ, নিপীড়ন, মৃত্যু, আহত হওয়ার মতন এই শিকার হয়েছেন, তারা তো তাদের নিজের আপন পরিচয় লুকাননি। তাদের আপন পরিচয় সেটা মোকাবেলা করেছেন, কখনো পেরেছেন, কখনো পারেননি। তার সঙ্গে নীতিগত অবস্থানের কথা বললে এই ইসলামী ছাত্র শিবির যে নীতি গ্রহণ করেছিল, এটা তো মুনাফিকি নীতি, এটা তো ইসলামেরও কথা না।